নমস্কার। দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প প্রমথ চৌধুরী রচিত অ্যাডভেঞ্চার স্থলে। গল্প পাঠে আমি অনিন্দিতা। ইংরেজরা রকমারি গল্প লেখে, তার মধ্যে এক ধরনের গল্পকে বলে অ্যাডভেঞ্চারের কাহিনী। আর এই ধরনের গল্পই মানুষের পছন্দসই। যেসব ঘটনার ভেতর বাধা আছে, বিপত্তি আছে, সেই সব ঘটনা নিয়েই অ্যাডভেঞ্চারের গল্প লেখা হয়। যথা আফ্রিকা দেশে সিংহ শিকার, সমুদ্রে পাড়ি দিয়ে কোনো নতুন দ্বীপে গিয়ে ওঠা, যেখানকার মানুষগুলো সব মানুষ খেকো, ইত্যাদি। আমরা বাঙালিরা অতি নিরীহ জাত। শিকার আমরা করি না, যদিও করি তো ঘুঘু শিকার। এ শিকারে কোনো বিপদ নেই, কেননা ঘুঘু ও সিংহ এক জাত নয়। সমুদ্র তো বেজায় ব্যাপার। আমরা গঙ্গাও পার হই পুলে চড়ে, নৌকায় চড়ে নয়। কি জানি গঙ্গায় কখন ঝড় উঠবে, অথবা জোর জোয়ার আসবে, আর নৌকো তখনই কাত হয়ে মা গঙ্গার পেটের ভেতর সেদবে। কাজেই অ্যাডভেঞ্চারের গল্প লেখা আমাদের পক্ষে অসম্ভব। জীবনে যা ঘটে না, সাহিত্যে তা ঘটানো সোজা কথা নয়। এ সত্ত্বেও ছোটখাটো বিপদ আমাদের ভাগ্যেও ঘটে। আমরা বলি যে সাবধানের মান নেই। এর উত্তরে আমার একজন বন্ধু বলতেন যে মারের সাবধান নেই। কথাটা সত্য। আমার মতো সাবধানী লোকের জীবনেও মধ্যে মধ্যে এমন দুই একটি বেয়ারা ঘটনা ঘটেছে, যা মহা বিপদ হয়ে উঠতে পারত। আজ তারই একটা ঘটনার কথা তোমাদের বলবো। তা শুনলেই বুঝতে পারবে যে সামান্য ঘটনা কিরকম অ্যাডভেঞ্চার হয়ে উঠতে পারে। যে অ্যাডভেঞ্চারের মধ্যে কোনো বীরত্ব নেই, আছে শুধু ভীরুত্ব। আর ভয়ই হচ্ছে অ্যাডভেঞ্চারের গল্পের প্রাণ। সে বছর আমি দার্জিলিংয়ে ছিলুম। কোন বছর ঠিক নেই, বছর 25-30 আগে হবে। স্কুল ছেড়ে অবধি দার্জিলিংয়ে বহুবার যাতায়াত করেছি, কিন্তু সে যাতায়াতের হিসেব লিখে রাখিনি। সেই জন্যই আন্দাজে বলছি। আমরা অবশ্য পুজোর ছুটিতে হিমালয়ে হাওয়া বদলাতে গিয়েছিলুম, যেমন আর 5 জনে যায়। তফাতের ভেতরেই যে অপরে যায় 10-15 দিনের মেয়াদে, কিন্তু আমরা মাস 2-এর জন্য সেখানে ঘরকন্যা পেতে বসি। এর কারণ আমি যাদের সঙ্গে যাই তাদের 12 মাসই ছুটি। আপিস আদালত খুললে তাদের কলকাতা ফেরবার গরজ ছিল না। আর নতুন ঘরকন্যা পাতাও যেমন হাঙ্গামা, তোলাও তেমনি। ফলে তারা একবার কোথাও গুছিয়ে বসলে সহজে সেখান থেকে নড়তে চাইতেন না। আর আমাদের বন্ধুবান্ধব সব জুটে গিয়েছিল যত ভুটিয়া আর পাহাড়ি। হাতে কাজ নেই, তাই বসে বসে ভুটিয়াদের মুখে যত গুণগানের কথা শুনতুম। মন্ত্র বলে নাকি লামারা অসাধ্য সাধন করে ফেলতে পারে। তন্ত্রশাস্ত্রে আমি একজন ছোটখাটো পণ্ডিত, কিন্তু আমি প্রথমে শিখি ভোটতন্ত্র, তাও আবার চাকর বাকরের মুখে শুনে। আমি তাদের পরামর্শ মতো মানুষের হাতের হাড়ের বাঁশি আর মাথার খুলির ডমরু সংগ্রহ করি, কিন্তু সে বাঁশি বাজিয়ে কাউকে ঘরছাড়া করতে পারিনি। আর সে ডমরু বাজিয়ে কোনো নন্দী ভৃঙ্গিকে কৈলাস থেকে টেনেও আনতে পারিনি। এমনি করে শীতের দেশে বাজে কাজে সময় কাটাচ্ছি। এমন সময় কলকাতা থেকে 4টি বন্ধু এসে উপস্থিত হলেন। তাদের আমি দেখেই অবাক, অর্থাৎ তাদের বেশভূষা দেখে। 4 জনেই পুরোদস্তুর ইংরেজি পোশাক পরেছেন, কিন্তু তাদের কোট প্যান্টুলুনের কাপড় অসম্ভব রকম মোটা। বিলিতি কাপড় যে এত মোটা হয় তা আগে লক্ষ্য করিনি। অবশ্য এ কাপড় শীত ঠেকাবার জন্য নয়, শীতের ভয় তাড়াবার জন্য। জিনিস যে ভারী হলেই গরম হয়, এ হচ্ছে চোখের লজিক, চামড়ার নয়। আর মানুষ চোখের লজিকের উপর নির্ভর করে নানা রকম বিপদে পড়ে, চোখের ন্যায় ঘোর অন্যায়। সে যাই হোক, এই 4টি বন্ধুর সাক্ষাৎ পেয়ে আমি মহা খুশি হলুম। কারণ এ 4 জনই বিদ্বান ও বুদ্ধিমান বেজায়, গল্পেও সুরসিক। 4 জনেরই কাজ আছে বটে, কিন্তু কেউ তা মন দিয়ে করে না। আপিস আদালতের চাইতে আড্ডার মোহ তাদের ঢের বেশি। এর থেকে বুঝতে পারছেন যে তারা আমারই দলের লোক, অর্থাৎ বাজে কথাই তাদের মতে কাজের কথা।
যাদের সঙ্গে আমি ছিলুম তারাও এদের আগমনে মহা খুশি হলেন। এরা মধ্যাহ্ন ভোজনের পর আমাদের বাড়িতে আড্ডা দিতে আসতেন আর বেলা 5টা পর্যন্ত নানা সত্য মিথ্যে গল্প করতেন, আর তার ভেতর থেকে রসিকতার স্ফুলিঙ্গ বেরোত। এরা হাসতেও পারতেন, হাসাতেও পারতেন। বিকেলে চা খাবার পর আমরা বেড়াতে বেরুতুম এবং অন্ধকার হলে যে যার স্বস্থানে ফিরে যেতেন। আমিও ঘরে ফিরতুম। খালি রাস্তায় টোটো করে ঘুরে আমরা পায়ে হাঁটার ওপর বিরক্ত হয়ে গেলুম। তারপরে একদিন ঘোড়ায় চড়ে একটা লম্বা চক্কর দেব স্থির করলুম। অবশ্য আমরা কেউ যথার্থ ঘোড়সওয়ার ছিলুম না। ঘোড়ায় চড়বার অভ্যাস আমারই শুধু একটু আধটু ছিল, কিন্তু আমার বন্ধুরা কোনো বিষয়েই পিছুপাও নন। সুতরাং এ প্রস্তাবে সকলেই মহা উৎসাহিত হয়ে উঠলেন। আমাদের সকলেরই তখন পূর্ণ যৌবন, শরীর শক্ত, মন বেপরোয়া। সুতরাং বন্ধুরা ঘোড়ায় চড়তে জানুন আর না জানুন, সকলেই ঘোড়ায় চড়তে রাজি হলেন। 5টি ঘোড়া সংগ্রহ হল। অবশ্য সবগুলোই ভুটিয়া টাট্টু। ভুটিয়া টাট্টু, কিন্তু সব পগেয়া টাট্টু নয়। ও জাতের ভেতর অনেক মোটা তাজা টাট্টু আছে, তারা বেদম ছুটতে পারে, আর কখনো কখনো লিবংয়ের ঘোড় দৌড়ে বাজি যেতে। আমরা আমাদের সাহেবী পোশাকের সঙ্গে যাতে খাপ খায় সেই রকম সব পয়লা নম্বরের ঘোড়া জোগাড় করেছিলুম, নইলে লোকে দেখলে বলবে কি। তাড়াতাড়ি চা পান করে আমরা 5 বন্ধু 5টি ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়লুম। কালিম্পংয়ের রাস্তা ধরে যত দূরে সন্ধ্যার আগে যাওয়া যায় তত দূর যাব স্থির করলুম। আমি অবশ্যই এ দলের পথপ্রদর্শক। আমরা প্রথমে ঘুম হয়ে সিঞ্চল পাহাড়টাকে ডাইনে ফেলে কালিম্পংয়ের পথে অগ্রসর হতে লাগলুম। রাস্তায় কত ভুটিয়া সুন্দরী একপাল খয়ের মেখে দুধের চোঙ্গা ঘাড়ে করে নিজেদের বস্তিতে ফিরছে। সহিসগুলো শীষ দিতে দিতে ঘোড়ার পেছনে পেছনে ছুটতে লাগল। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলুম বিকেল 4টে। যখন 6টা বাজল তখন ঘোড়ার মুখ ফিরিয়ে নিলুম দার্জিলিংয়ের দিকে। একে শীতের দেশ, তার উপর আবার শীতকাল, তাই যখন দিনের আলো পড়ে এলো তখন বাড়ি ফেরাই সুযুক্তির কাজ মনে করলুম। আমি পূর্বেই বলেছি, আমরা মুখে রাজা উজির মারতে প্রস্তুত থাকলেও আসলে ছিলুম অতি সাবধানী লোক। সুতরাং পাহাড়ের দেশে অচেনা পথে ঘোড়া দাবড়ে বেড়াতে আমাদের উৎসাহ 2 ঘন্টার মধ্যেই কমে এসেছিল। কালিম্পংয়ের দিকে বোধহয় বেশি দূর অগ্রসর হয়নি, কারণ পথটা উতরাই পথ, তাই ঘোড়াগুলোকে সিধে দুলকির চালিয়ে চালিয়েছিলুম, নইলে সেগুলো হোঁচট খেয়ে পড়তে পারত। ঘোড়া তো ঘোড়া, ঢালু উতরাই পথে মোটর গাড়িরও বেগ সংবরণ করতে হয়। ফেরার পথে আমরা চাল একটু বাড়িয়ে দিলুম, আর আধ ঘন্টার মধ্যেই সিঞ্চল পাহাড়ের পাদদেশে এসে পড়লুম। মনে হলো ঘরে এসে পৌঁছলুম। জানা জায়গাকে বিদেশ কিংবা দূরদেশ বলে কখনো মনে হয় না। হঠাৎ আমাদের চোখে পড়ল যে এক জায়গায় পাহাড়ের গায়ে লেখা আছে, দিস ওয়ে টু সিঞ্চল। আমাদের মধ্যে বীর পুরুষটি বলে উঠলেন, চলো এই পথে, এধার দিয়ে সিঞ্চলের মাথায় উঠে ওধার দিয়ে নেমে যাব। বলতে ভুলে গিয়েছিলুম যে আমাদের মধ্যে একটি বীর পুরুষ ছিল, অবশ্য মুখে। আমি একটু আপত্তি করেছিলুম, কারণ সিঞ্চল শিখর আমার জানা ছিল, আর ওধার দিয়ে নাববার মুখে অন্ধকারে বিপদ ঘটতে পারে, এই ভয়। আমার বন্ধুদের তখন ঘোড়ার ঝাঁকুনিতে মাথায় খুন চড়ে গেছে, সুতরাং তাদের ফুর্তি আবার ফিরে এলো। সুতরাং আমার আপত্তি তাদের কাছে গ্রাহ্য হল না। অবশেষে সেই নতুন পথই আমরা অবলম্বন করলুম। আমি অবশ্য এ পথ না চিনলেও হলুম এদেশের পথপ্রদর্শক। আমার বন্ধু বীরটিও আগে চল বলে গান ধরলেন। সে গানে না আছে সুর, না আছে তাল। ঘণ্টাখানেক চলেছি তো চলেছি, সিঞ্চল শীর্ষের আর দেখাই নেই। আমার বীর বন্ধুটির গান থেমে এলো। তিনি ফেরবার প্রস্তাব করলেন। আমি রাজি হলুম না, কেননা আমি বুঝলুম যে আমরা ভুল পথে এসেছি। ফিরতে গেলে কোথায় যাব তা ঠিক নেই। যতক্ষণ একটা লোকের সঙ্গে দেখা না হয় ততক্ষণ আগে চলাই ভালো। আগেই চলি আর পিছুই হটি,
কোন দিকে যাচ্ছি তা জানা ভালো। আগেই চলতে লাগলুম, কিন্তু ভয়ে আমাদের মুখ শুকিয়ে গেল, কারণ আমরা একটা ঘোর বনের মধ্যে এসে পড়েছিলুম। চারিদিকে গায়ে গায়ে বড় বড় গাছ, তার মাথার ওপর ঘোর অন্ধকার। চোর ডাকাতের ভয়, বাঘ ভালুকের ভয়, ভূতের ভয় অবশ্য আমরা পাইনি। ভয়টা প্রধানত অন্ধকারের ভয়, আর সমস্ত রাত ঘোর শীতের ভেতর বনে বনে ঘুরপাক খাবার ভয়। অনির্দিষ্ট ভয়ই হচ্ছে সবচাইতে সেরা ভয়। রাত যখন ৮টা বাজল, তখন দূরে একটা আলো দেখা গেল। আমরা ঘোড়া ছুটিয়ে সে আলোর দিকে এগোতে লাগলুম। গিয়ে দেখি একটি ছোট বাংলো, আর তার বারান্দায় এক ভোজপুরি দারোয়ান একটি হ্যারিকেন লণ্ঠন সম্মুখে করে বসে আছে। তার কাছে জিজ্ঞেস করায় সে বলল, আপনারা পথ ভুলে রঙ্গারুন পথে ঢুকেছেন, আর প্রায় সোনাদহের কাছাকাছি এসেছেন। আজ রাত্রিরে যদি দার্জিলিং ফিরতে চান, তাহলে আমি যে পথ দেখিয়ে দিচ্ছি সোজা সেই পথে চলে যাবেন। ডাইনেও বেগবেন না, বায়েও বেগবেন না। এই কথা শুনে আমাদের ধরে প্রাণ এলো। এরপরে আমরা মরিয়া হয়ে ঘোড়া ছুটিয়ে দিলুম। ভয়ে মানুষ যে কিরকম সাহসী হয়, তার প্রমাণ আমাদের সে রাত্রের ঘোর দৌড়। প্রায় অর্ধেক পথ এসেছি, এমন সময় আমাদের মধ্যে একজন ঘোড়া থেকে পড়ে গেলেন, আর খাদের ভেতর গড়াতে গড়াতে গিয়ে একটা গাছের গুড়িতে আটকে গেলেন। তার ঘোড়াটা কিন্তু সেইখানেই দাঁড়িয়ে রইল। বন্ধুবর অতঃপর কোনো রকমে হাঁচড়ে পাচড়ে ওপরে উঠে ফের ঘোড়ায় চললেন। বললেন তার কোথাও কিছু লাগেনি। রাত যখন ৯টা বাজল, তখন আমরা যেখানে দিস ওয়ে টু শিনচল লেখা ছিল সেইখানে পৌঁছলুম। তারপর বড় রাস্তা ধরে রাত ১০টায় বাড়ি পৌঁছলুম। এই গল্প হচ্ছে যে বিপদ হতে পারত কিন্তু হয়নি, তারই গল্প। আমাদের বাঙালির পক্ষে এই অ্যাডভেঞ্চারই জুৎসই। এ গল্প আমার বন্ধুরা এত ফুলপাতা দিয়ে সাজিয়ে আমার আত্মীয় স্বজনকে বলেছিলেন যে তার পুনরাবৃত্তি করতে গেলে এই ছোট গল্প একটি উপন্যাস হয়ে উঠবে। আর সে লম্বা গল্প শুনে তোমরা খুশি হবে কিনা জানি নে, যদিচ আমার গুরুজনেরা শুনে চমৎকৃত হয়ে গিয়েছিলেন। আমি বাদে বাকি ৪জন কি অদ্ভুত বীরত্ব দেখিয়েছিলেন, সে তারই ১৫০ পাতার কাহিনী। এ গল্পে নৈতিক উপদেশের একটা লেজ আছে। সে উপদেশ হচ্ছে এই, কখনো ভুল পথে যেও না, আর বুড়োরা যে পথে যায় না সেইটেই ভুল পথ।